করে আবার কেন পর করে দিলে মা? তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি মা? নমস্কার ম্যাডাম। সুপ্রভাত। আরে দরজাটা খোলা আছে কেন? বিনিতা, 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 কোথায় তুমি? ঘুমোচ্ছ নাকি? বিনিতা, আঙ্কেল, আন্টি, কেউ কথা বলছে না কেন? মাথা থেকে অনেকটাই রক্ত বেরিয়েছে, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মারা হয়েছিল। স্যার, বাথরুমে এই লোহার রডটা পেয়েছি, আর এর মধ্যেই তাজা রক্ত লেগে রয়েছে। স্যার, হতে পারে এদের দুজনকে মারতে এই রডটা ব্যবহার করা হয়েছিল। আঙুলের ছাপ পাওয়া যেতে পারে এতে, সাবধানে রাখো। স্যার, বৈশালী দেবী, সবার আগে আপনিই দেখেছিলেন লাশগুলো। আমি আর আমার ফ্রেন্ড বিনিতার টেনিস খেলার প্ল্যান করেছিলাম। আমি এখানে এসে বিনিতাকে কোথাও দেখতে পেলাম না। তারপর আঙ্কেল আন্টির লাশ। লাশের কাছে কাউকে দেখেছিলেন? এখানে কেউ ছিল না। আর বাইরের দরজা খোলা ছিল। কিন্তু বিনিতাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, কারণ ওর ফোন সকাল থেকে সুইচড অফ। বিনিতার কোনো ছবি আছে আপনার কাছে? ফটো তো এই যে। ওয়ান্স। হ্যাঁ স্যার। এই ছবিটা সমস্ত চেকপোস্ট আর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। এ হয়তো বিপদে পড়েছে। ওকে স্যার। আর আপনি এখানকার ওয়াচম্যান। ওয়াচম্যানের মানে জানেন আপনি? বাড়ির রক্ষাকর্তা। আর আপনি এই রক্ষা করেছেন নিজের মালিক আর মালকিনের। কি আর বলবো স্যার, এই পাপবোধ তো এখন আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আপনি থাকতে খুনি ভিতরে ঢুকলো কি করে? এটা তো আমার কাছেও একটা রহস্য স্যার। এই রকম রহস্যের সমাধান করতে সিআইডি খুব ভালোভাবেই পারে। প্লিজ স্যার, আমার বাবার সাথে এইভাবে কথা বলবেন না। উনি হার্টের পেশেন্ট। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই চুপ কর। ক্ষমা করবেন স্যার, ও আমার ছেলে, আমাকে খুব ভালোবাসে। তুই যা, বাইরে গিয়ে বস। কাল রাতে বিনীতা বাড়িতে ছিল? হ্যাঁ স্যার, ও বাড়িতেই ছিল, কিন্তু অনেক রাত করে ফিরেছিল। রাত 2টোর সময় ফিরেছিল। আর বৈশালী দেবী, আপনি আপনি কখন এসেছিলেন? সকাল 8টায়। মানে বিনীতা এখান থেকে রাত 2টো থেকে সকাল 8টার মধ্যেই কোথাও গিয়েছিল? যাইনি স্যার। না গিয়ে থাকলে বিনীতা কোথায়? তুমি ডিউটির সময় কখন ঘুমোচ্ছিলে এটা বলো। না স্যার, আমি একদম ঘুমোইনি। ঘুম তো দূরের কথা, আমি এখান থেকে কোথাও যাইও নি। তাহলে ওই খুনি কি আকাশ থেকে উড়ে এসে এখানে পড়লো? হ্যাঁ বৈশালী, একটা কথা বলো, বিনীতার পরিবারের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। আচ্ছা, বিনিতার ব্যাপারে তুমি আমাদের আর কি বলতে পারবে? বিনিতা আমার সাথে সব সুখ দুঃখ শেয়ার করত। শুধু ও যে নিজে আসলে অনাথ, এটা ভেবেই ও মনে মনে কষ্ট পেত। এক মিনিট, আপনি বলছেন যে বিনীতা অনাথ? আঙ্কেল আন্টি ওকে দত্তক নিয়েছিলেন। আচ্ছা, বিনীতার
সুরেশবাবু আর ওনার স্ত্রীর সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? খুবই ভালো ছিল, একদম ওর নিজের বাবা মার মতো। কিন্তু বিনীতার ওপর শুধু একটা বিষয়েই রাগ করতেন, কোন বিষয়? রোহন। এই রোহনকে? রোহন হলো সুরেশ আঙ্কেলের এক বন্ধুর ছেলে। বিনীতা ওকে খুব ভালোবাসতো, কিন্তু ওনারা এই সম্পর্কটা মেনে নিতে পারছিলেন না। রোহন কি ভালো লোক ছিল না নাকি? এক নম্বরের মাতাল। ওর এই নেশা করার খারাপ অভ্যেসের জন্য ওর বাবা মা ওকে ত্যায্য পুত্র করে দিয়েছিলেন। নেশা করার পর ওর কোনো জ্ঞান থাকতো না। একবার তো আমার সামনে এমন নাটক করেছিল। বিনীতা, দরজাটা খোলো, খোলো দরজাটা, দরজাটা খোলো, তা না হলে ভেঙে ফেলবো কিন্তু। রোহন, আমি তোমার সঙ্গে এখন কোনো কথা বলতে পারবো না, প্লিজ চলে যাও এখান থেকে। আমার এক্ষুনি তোমাকে কিছু বলার আছে, আমি এক্ষুনি কথা বলবো। দরজা খোলো, খোলো। স্যার, দিদিমণি বললেন তো উনি আপনার সঙ্গে দেখা করতে চান না, আপনি এখান থেকে যান। এই, বিনীতা, এটা কি তুই কে করছো? রে? দরজাটা খুলো না। আমার ওরা সাথে এখন এইভাবে বোঝার কথা মতো বলছিস? অবস্থায় নেই। চালাক। হ্যাঁ বিনীতা, তোর বাবা একদম ঠিক বলছেন। ও এখন হুঁশে বাবাকে নেই, নিয়ে যা একদম এখান থেকে। দরজা খুলবি না। ভালো করে বুঝিয়ে দে, এভাবে যেন আমার সাথে কথা না বলে। হাট বিনীতা। এটা কি ড্রামা করছো এখানে রোহন? চলো এক্ষুনি বেরো এখান থেকে, আরে আর ক্ষমা চাও ওদের কাছে। সরি, সরি ওয়াচম্যান আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। এই আমার অভদ্রতার দাম। নেশা করে তুমি যা ইচ্ছে তাই করো, তাই না? যা ইচ্ছে তাই বলো। চলো এখান থেকে আরে, রোহন, আরে চলো তুই- এখান থেকে। হতে পারে এই রোহন নেশার ঘোরে সুরেশবাবু আর ওনার স্ত্রীকে খুন করেছে। আর তারপর বিনীতাকে ওর সাথে নিয়ে চলে গেছে। এই রোহনের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, নাম্বার আছে আমার কাছে। 1982345561। রোহনের ফোনটাও বন্ধ আছে। স্যার, একটা কথা বুঝতে পারছি না, যদি ওই খুনি মেন গেট দিয়ে ভেতরে না ঢোকে তাহলে অন্য কোথা দিয়ে ঢুকেছে? বাড়িটাকে চেক করা যাক। ও, এই দেখতে পাচ্ছ? মনে হচ্ছে খুনি এখান থেকে ভেতরে ঢোকে আর এখান দিয়েই পালিয়ে যায়। স্যার, খুনি এখান থেকে ভেতরে আসতেই পারে, কিন্তু খুনি বিনীতাকে নিয়ে এখান থেকে পাঁচিল টপকে কি করে পালাবে? হ্যাঁ স্যার, ও যদি বিনীতাকে জোর করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো তাহলে ও নিশ্চয়ই চিৎকার করতো, চেঁচামেচি করতো। হতে পারে বিনীতাকে অজ্ঞান করে দিয়েছিল। বিনীতার কিছু হওয়ার আগে ওকে খুঁজে বের করতে হবে, আর এই রোহনের সঙ্গেও দেখা করতে হবে। স্যার, অভিজিৎ স্যার রোহনের এই অ্যাড্রেসটাই দিয়েছে। স্যার, এই রোহন সত্যিই কি ভিতরে নেই, নাকি ইচ্ছাকৃত এই দরজাটা খুলছে না? জেনে নিচ্ছি সেটা। হতে পারে হয়তো বিনীতাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। বাড়িতে জিনিসপত্রও বেশি নেই, পুরো বাড়িটা খালি মনে হচ্ছে। হ্যাঁ, এমনিতেই তো কাঙালি ওটা। মা বাবা তো ত্যায্যপুত্র করেছে ওকে। সচিন, স্যার, এখানে তো কেউ নেই, না তো বিনীতা আর না তো রোহিত। হতে পারে হয়তো ওর ঠিকানা পাল্টে ফেলেছে। এক কাজ করো, বাড়িটার তল্লাশি নাও, দেখো কোনো সূত্র পাও কিনা। স্যার,
চারিদিকে শুধু বইপত্র ছড়িয়ে রয়েছে। মনে হচ্ছে এই রোহনের বই পড়ার খুব শখ ছিল। চিন্তাধারা পাল্টান। বেশ ভালো বই দেখছি এটা। স্যার, এই দেখুন, ডাস্টবিনে এই গ্লাভস পড়েছিল। মনে হচ্ছে এক্ষুনি কেউ পুড়িয়েছে এটা। মানে এই গ্লাভসের সঙ্গে এই কেসটার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। ফ্রেডি স্যার, আমার এত বড় শরীরের এইটুকু ব্রেনের মধ্যে না একটা কথা ঢুকছে না। কোন কথাটা? এই রোহনের মেন মোটিভ ছিল বিনীতার সঙ্গে বিয়ে করার, ঠিক? কারেক্ট। তাহলে ও শ্বশুর শাশুড়িকে কেন খুন করলো? আরে ওই মেয়েটা বলেছিল না যে ওই ছেলেটার নেশা করার ভীষণ বদ অভ্যেস ছিল, আর নেশার ঘরে তো মানুষ যখন তখন যা খুশি করে ফেলে, পরে কিছু মনেও থাকে না। তাই নাকি? কি? নেশার খেয়ালে এত উঁচু দেওয়ালে উঠবে কি করে, তাও আবার একটা দড়ির সাহায্যে? তাছাড়া এই বিনীতা, ও তো আর নেশা টেশা করে না, ও কেন গেল রোহনের সঙ্গে? স্যার, এমনি তো বিনীতা ওদের নিজের মেয়ে তো ছিল না। যাই হোক না কেন, আরে যাই হোক না কেন, কিন্তু ওর মা বাবাকে শ্রদ্ধা করত। না 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 না, অন্য কোনো চক্রান্ত আছে। মনে হচ্ছে এদের দুজনকেই মারার প্ল্যান ছিল। স্যার, হ্যাঁ, মনে হচ্ছে এই কাজটা কোনো ডাকাতের হবে। এ ঠিক ডাকাত নয়। কেউ যদি ডাকাতি করতে আসতো তাহলে বাড়ির সমস্ত জিনিস ঠিকঠাক থাকতো কি করে? না না না, এই অপরাধী যেই হোক না কেন, তার একটাই উদ্দেশ্য ছিল, এদের দুজনকে শেষ করে দেওয়া। স্যার, হ্যাঁ, এক্ষুনি একটা খুব অদ্ভুত কথা জানতে পারলাম স্যার। কি? স্যার, বিনীতা 1 সপ্তাহ আগে ফায়ার ব্রিগেডে ফোন করেছিল, আর এইটা হলো ওই ফোন কলের অডিও ক্লিপ। হ্যালো ফায়ার ব্রিগেড, আমার বাড়িতে আগুন লেগেছে, প্লিজ তাড়াতাড়ি কাউকে পাঠান। আমার অ্যাড্রেস হলো 603 হর্ষবিহার, শান্তিনগর। কিন্তু যখন ফায়ার ব্রিগেডের লোক ওর বাড়িতে পৌঁছলো, তখন বিনীতার মা মালা দেবী এইটা বলে ওনাদের ফিরিয়ে দেন যে ওখানে কোনো রকম আগুন টাগুন লাগেনি। তাই? ওদের বাড়িতে তো আগুন লাগার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরে, মিথ্যা কথা বলতে গেল কেন? এই কথাটাই তো বুঝে উঠতে পারছি না। ফায়ার ব্রিগেডের লোকজন নিজেরাই দেখেছেন স্টোর রুম থেকে ধোঁয়া বেরোতে। ওনারা ভেতরে যেতেও চেয়েছিলেন, কিন্তু মালা দেবী ওনাদের আটকে দিয়েছেন। মালা দেবী ফায়ার ব্রিগেডের লোকেদের ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন কেন? অন্য কোনো ব্যাপার আছে? ভালো করে খোঁজো চারিদিকে, কিছু না Yes, কিছু sir. নিশ্চয়ই পাবো। হ্যাঁ, এটা কি? কি হয়েছে স্যার? সিলিং এ পেন্টিং বানানো রয়েছে। কিরকম অদ্ভুত ব্যাপার। দেখা যাক। এটা কি? এগুলো তো মনে হচ্ছে পুড়ে গিয়ে ধোঁয়ার দাগ হয়ে গেছে। তার মানে স্যার, ফায়ার ব্রিগেডের লোকজন ঠিকই বলছিলেন, এখানে আগুন তো লেগেই ছিল। স্যার, এই পেন্টিং দিয়েই পোড়া জায়গাটা পুরোটা লোকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশ্নটা এটা হচ্ছে যে সুরেশের ওয়াইফ ফায়ার ব্রিগেডকে মিথ্যে কেন বলেছিল?
এখানে এমন কি হয়েছিল যে সিলিং এর শুধু এই জায়গাটাই পড়েছে? রোহন, রোহন ফোন কেন তুলছে না? ব্যাটারি। রোশালি কেন ফোন তুলছে না? ব্যাটারিও ডেড। ও বস, মৃত্যু রাত্রিরে 1টা থেকে 3টের মধ্যে হয়েছে। আর স্যার ওয়াচম্যান বলছিল যে বিনিতা রাত্রিবেলা 2টোর সময় বাড়ি ফিরেছিল। স্যার যদি খুন আগেই হয়ে থাকে তাহলে তো অনেক চেঁচামেচি করতো, নয় বাড়ি থেকে বেরিয়ে যেত। মানে খুন 2টো থেকে 3টের মধ্যে হয়েছে। ডক্টর সালুখে, আমরা যে লোহার রডটা পেয়েছিলাম তার গা থেকে আপনি খুনির কোনো আঙুলের ছাপ পেয়েছেন কি? না বস, কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। পাওয়া যায়নি? রোহনের বাড়ি থেকে আমরা আধপোড়া গ্লাভস পেয়েছি। রোহন আবার ওই গ্লাভসটা পরে ওদের খুন করেনি তো? হতে পারে, সারিকা সেটাই চেক করছে। স্যার, স্যার এটা একটা বিশেষ ধরনের সলিউশন, নাম ইকোডারপাইট। যদি আমি এই সলিউশনটাকে এই গ্লাভসের উপর ঢালি তাহলে এই গ্লাভসের উপর যা কিছুই লেগে থাকুক না কেন আলাদা হয়ে যাবে। আরে বাহ, ফরেনসিক টেকনোলজি আজ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আরে এতে তো রক্ত লেগে রয়েছে। দেখা যাক এটা কার রক্ত। পজিটিভ স্যার, এই রক্ত মিস্টার এন্ড মিসেস সুরেশেরই। তার মানে স্যার এই খুন রোহন করেছে? 1 মিনিট দাঁড়াও। বস ওই দেখো,
দস্তানার উপর এটা যে দেখা যাচ্ছে সেটা দড়ির রোঁয়া। স্যার স্যার এটা সেই দড়িটা নয় তো যেটা বিনিতার বাড়ির বাইরে দেখেছিলাম? এই ডাক্তারবাবুর কম্পিউটারটা দেখো কেমন টিটি টিটি করতেই থাকে। বস, দস্তানার উপর দড়ির রোঁয়া ছাড়া আরো কিছু আছে। কি? একটু সময় দাও, দেখছি। হ্যাঁ শ্রেয়া, ঠিক আছে। কি হলো? স্যার বিনিতার ফোন কিছুক্ষণের জন্য অন হয়েছিল, ওর বাড়ির খুব কাছাকাছি। আর স্যার ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওর বন্ধুকে একটা SOS মেসেজও পাঠিয়েছে। শ্রেয়া আমাকে লিঙ্কটা এক্ষুনি পাঠাচ্ছে স্যার। এই দেখুন স্যার। আমি দমবন্ধ হয়ে মারা যাচ্ছি, প্লিজ আমাকে বাঁচাও। বিনীতা, মাই গড। স্যার মোবাইল কোম্পানি থেকে বলেছিল যে বিনিতার ফোন শেষবার এখানেই অন হয়েছিল। এই গভীর জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া গেছে, এটাই যথেষ্ট। দেখো তো একটু আশেপাশে। স্যার স্যার সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। দিব্যা, অংশ, সতর্ক থেকো। বিনীতা, বিনীতা, চারদিক দেখো তো। স্যার এটা তো রোহন। সরি ওয়াচম্যান আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম যে সব রোহনই করেছে, কিন্তু এ তো দেখছি রোহনকেই কে মেরে দিয়েছে। স্যার এটা আবার হয়নি তো যে বিনীতা নিজের আত্মরক্ষার জন্য ওকে মার্ডার করে দিয়েছে? না না, একেও একইভাবে মেরেছে, মাথায় আঘাত করে, যেভাবে বিনীতার বাবা মাকে মারা হয়েছে। খুনি কোনো একজনই। স্যার মনে হচ্ছে খুনি রোহনকে মেরে বিনীতাকে সাথে করে নিয়ে গেছে। হতেও পারে সেটা, আবার এটাও হতে পারে যে ও এখানেই কোথাও আশেপাশে আছে। দেখো সবাই।
স্যার আশেপাশে কিছুই পাইনি। স্যার কিছু পেলাম না। স্যার এ দেখুন, গাঁইতি আর কোদাল। তাহলে মাটির নিচে নেই তো? এত খোঁড়াখুঁড়ির যন্ত্রপাতি পড়ে আছে। একবার কোদালটা দেখি তো। এই তো, এটায় ভিজে মাটি লেগে আছে আর শুকনো পাতা। মানে বিনীতাকে মাটির নিচে কোথাও পুঁতে রেখেছে, জঙ্গলের এমন একটা অংশে যেখানে এই রকম পাতা পাওয়া যায়। চলো সব দেখো আশেপাশে। সচিন, অংশ, দিব্যা, এই দেখো, মনে হচ্ছে রিসেন্টলি এখানে খোঁড়াখুঁড়ি হয়েছে। অংশ, যন্ত্রগুলো নিয়ে এসো তো, কুইক। স্যার গুড, এইখানে খোঁড়াখুঁড়ি শুরু করো। এক মিনিট, সরো দেখি। হ্যাঁ, কিছু একটা আছে। এক মিনিট, গাঁইতি রাখো তুমি, হাত দিয়ে সরাও। আচ্ছা, বিনিতার ভেতরে নেই তো? বিনিতা? ও নো, পালস আসতে চলছে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। চট করে বের করো একে। এদিকে দাও, বের করো, বাইরে বের করো, ধরো ওদিকটাই। চলো। এতক্ষণ সময় চলে গেল, জানি না বিনীতা এখন কিরকম আছে। আমরা তো মোটামুটি সময়ই নিয়ে এসছি ওকে এখানে, তাই আশা করতেই পারি যে ও সুস্থ হয়ে উঠবে। সুস্থ যদি হয়ে যায় তাহলেও রোহনের মৃত্যু আর ওর বাবা মার মৃত্যুগুলো জানি না সহ্য করতে পারবে কিনা। আমি সবসময় বলি না যে সিআইডিতে সবচেয়ে কষ্টকর কাজ এইটাই, কাউকে কারোর মৃত্যুর সংবাদ দেওয়া। হ্যাঁ ডক্টর, বলুন, এখন কেমন আছে বিনীতা? এখন আশঙ্কা মুক্ত, ওনার জ্ঞান ফিরেছে। গুড। আমরা কথা বলতে পারি ওর সাথে? হ্যাঁ, কথা বলতে পারেন, তবে উনি ট্রমাতে আছেন। দীর্ঘক্ষণ ধরে খুব কম অক্সিজেনে থাকার ফলে খুব দুর্বল হয়ে পড়েছেন। একটু সামলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আপনার কথা মনে থাকবে। থ্যাংক ইউ। চলো। আরে না না না, শুয়ে থাকো, রেস্ট নাও। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবুরা বললেন যে আপনারই আমার প্রাণ বাঁচিয়েছেন। আরে আমরা তো শুধু উপলক্ষ মাত্র, আর বাঁচিয়ে রাখার মালিক তো ওপরওয়ালা। এই ওপরওয়ালার খেলাটাও আমি বুঝতে পারি না স্যার। যখন উনি আমার প্রাণ বাঁচালেন তখন আমার মা বাবার প্রাণও তো বাঁচানো উচিত ছিল। তো তুমি তোমার মা বাবার মার্ডারের ব্যাপারটা জানো তাহলে? হ্যাঁ স্যার, যখন এই ঘটনাটা ঘটে আমি তখন নিচে হলে রোহনের সাথে ফোনে কথা বলছিলাম। তখনই আমি হঠাৎ করে কিছু শব্দ শুনি। তারপর কি হলো? আর যেই আমি দৌড়ে ওপরে যাই তখন কেউ আমার মুখে ক্লোরোফর্ম চেপে ধরে, কিন্তু তখন আমি পুরোপুরি অজ্ঞান হইনি। কেউ আমার চোখের সামনে আমার মা বাবার খুন করে দেয়। স্যার, যে আমাকে দ্বিতীয়বারের জন্য অনাথ করেছে, আপনারা প্লিজ তাকে ছাড়বেন না। তার জন্য অবশ্যই ফাঁসি হয়, ফাঁসি। তাই হবে।
তোমার বাবা মা আর রোহনের খুনিকে আমরা কি রোহনেরও খুন হয়ে গেছে, এবার আমি কাকে নিয়ে বাঁচবো? প্লিজ আপনি শান্ত হন একটু প্লিজ। আচ্ছা এটা বলুন যে আপনি কখন জানতে পারলেন যে আপনি ওই বক্সের ভেতরে আটকে রয়েছেন? যখন আমার জ্ঞান আসে স্যার, আমি দেখি একটা দম বন্ধ করা বাক্সে আছে। আমি জানতাম না স্যার সে কেউ আমাকে জীবন্ত পুঁতে দিয়েছে। আচ্ছা বিনীতা, ওদের মধ্যে কারোর মুখ দেখেছিলে তুমি? না স্যার। ঠিক আছে। হ্যাঁ ডক্টর সালুকে। ওই যে দড়িটা আছে না, ওই দড়ির ওপর থেকে আমি ভেড়ার লোম পেয়েছি। ওই দড়িটায় ভেড়ার লোম পেয়েছেন? হ্যাঁ দয়া, ভেড়ার লোম। যেমন তেমন ভেড়ার নয়, এ হলো হিমালয়ের ভেড়ার লোম। ও, তার মানে ওই দড়িটা এমন কোনো লোকের যে হিমালয় পর্বতের আশেপাশে ঘুরে এসেছে অথবা ওখানকারই বাসিন্দা সে। হ্যাঁ ঠিকই বলেছো। ঠিক আছে ডক্টর সালুকে, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। ওকে। আচ্ছা দয়া, বিনীতা কেমন আছে? ঠিক আছে, জ্ঞান ফিরেছে। গুড গুড। তবে ঠিক আছে, রাখছি। ওকে ডক্টর। বিনীতা, আচ্ছা তুমি বলো তো যে তোমাদের আশেপাশে এমন কোনো লোক আছে যে রিসেন্টলি হিমালয়ে ঘুরে এসেছে অথবা হিমালয়ের লোক এখানে এসেছে? শুধু হিমালয়ই নয় স্যার, নেপালেও গেছিল মা বাবা। আচ্ছা, কবেকার কথা এটা? 1 মাস আগেই তো। ওরা নিজেরাই ওখানে গেছিলেন নাকি এই ট্রাভেলিং এজেন্সির কোনো ট্যুর প্যাকেজে গেছিলেন? ট্যুর বুক করেছিলেন স্যার, এতে ওনাদের টাকাটাও কিছুটা সেভ হতো আর ওনাদের নতুন বন্ধু হয়ে যেত। কিন্তু ওনারা জানতেন না যে এই ট্যুরটাই ওনাদের জীবনের শেষ ট্যুর হবে। সামলাও তুমি নিজেকে। বিনীতা, আমাদের ওই ট্রাভেল এজেন্টের নাম্বারটা চাই। স্যার, বিনীতার বাবা মার সাথে যে কজন লোক নেপালে গিয়েছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো কি জানা গেল? স্যার, নেপালে একটা অনাথ আশ্রম আছে। সুরেশবাবু এবং মালাদেবী যখনই নেপালে যেতেন তখনই ওনারা এই অনাথ আশ্রমে যেতেন। বাল গৃহ সংস্থা। বিনীতাকেও তো মালা আর সুরেশ এখান থেকে দত্তক নিয়েছিল। স্যার, হ্যাঁ, দেখি একবার এদের সঙ্গে কথা বলে। হ্যালো, দেখুন আমি এসিবির প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। হ্যাঁ, মুম্বাই। দেখুন, আমার মালা আর সুরেশের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। হ্যাঁ হ্যাঁ, ওরা 1 মাস আগে আপনাদের ওখানে গিয়েছিল না? আচ্ছা আচ্ছা, তাহলে প্লিজ একটা কাজ করবেন, আপনি ওই ফটোগ্রাফস আমাদের সিআইডির ওয়েবসাইটে পাঠিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। কি হলো স্যার? কার ছবি আপনি চেয়ে পাঠালেন? বিনীতাকে দত্তক নেওয়ার আগে মালা আর সুরেশ এই অনাথ আশ্রম থেকে 1 বছর আগে একটা ছেলেকে দত্তক নিয়েছিল। গোবিন্দ ওর নাম। গোবিন্দ। মনে হয় ফটোগ্রাফস এসে গেছে। পাঁচ বছর বয়স ছিল 1999 সালে। মানে স্যার, ওর বয়স এখন প্রায় 20 বছর হবে। এখনই জানা যাবে গোবিন্দ যদি থেকে থাকে। কিরকম দেখতেও। মাই গড, মাই গড, এই গোবিন্দ? এবার দেখব কোথায় পালায়। এ কি স্যার, আমাদেরকে দেখে ভেতর দিকে পালিয়ে গেল? জানোয়ারের মরণকাল এগিয়ে আসে যখন, তখন সে শহরের দিকে আসে, কিন্তু এ তো দেখছি ভেতরেই চলে গেল। কিন্তু স্যার, ও ভেতরের দিকে কেন পালালো? ও তো ধরা পড়ে যাবে। এমনিতে তো অপরাধী বাইরের দিকে পালায়, কিন্তু ও তো ভেতর দিকে পালাক বা বাইরে, ধরা তো পড়বেই। কোথায় গেল? অভিজিৎ, দয়া, স্যার। তোমরা ছড়িয়ে যাও, আমি সামনে থেকে দেখছি।
স্যার স্যার আরে 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 কি হলো? স্যার খুব চুলকাচ্ছে স্যার। আরে আরে বাবারে, চুলকানি আবার কি করে শুরু হলো? স্যার খুব জোর চুলকাচ্ছে স্যার, এই গাছটার জন্য। অভিজিৎ ওরে বাবারে। কি হয়েছে ওর? স্যার স্যার এই গাছটায় কোনো প্রবলেম আছে, এর জন্যই ওর চুলকানি শুরু হয়েছে। এক মিনিট আরে নিখিলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কিছু হবে না, চলো আরে এরকম করো না। সাবধানে। এক্ষুনি ঠিক হয়ে যাও যাও। যাও সাবধানে। মানে জেনে শুনে ও আমাদের ভেতরে এনেছে, বিষাক্ত গাছের জাল ছড়িয়ে রেখেছে। সাবধানে থেকো, ও এখানেই কোথাও লুকিয়ে আছে। স্যার হ্যাঁ, চল চল বাইরে বেরো, অনেক লুকিয়েছি সেই সব গাছের আড়ালে, আর নয়। এবার বেরোবার সময় এসে গেছে তোর, শ্বশুর বাড়ি যেতে হবে রে। চলো প্লিজ স্যার, আমার বাবার সাথে এইভাবে কথা বলবেন না। লোকের জন্য তুমি অনেক গর্ত খুঁড়েছো, এবার পড়ে গেলে তো সেই গর্তে। স্যার জল চাই স্যার, নইলে চুলকোতে চুলকোতে মরে যাবো স্যার। জল কি রে, চুলকুনির ওষুধ তো আমরা সঙ্গে নিয়েই ঘুরি। কোনো সন্তানের জন্য নিজের বাবা মাকে খুন করা খুব সহজ কাজ নয় স্যার, সে যতই ওনারা সৎ বাবা মা হোক। ওরা তো তোকে দত্তক নিয়েছিল তাই না? তারপর ওয়াচম্যানকে কেন দিয়ে দেয়? এই সত্যিটাই তো আমিও জানতে চাইছিলাম স্যার, যে আমাকে দত্তক নেওয়ার 1 বছরের মধ্যে আমার বাবা মায়ের এমন কি মনে হলো যে ওনাদের মনে হলো একটা মেয়েকে দত্তক নেওয়া উচিত। তারপর আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে এলেন আর বিনীতাকে দত্তক নিলেন। কি, তোমাকে রাস্তায় ছেড়ে দিয়েছে? হ্যাঁ স্যার, এইরকম ব্যবহার তো কেউ জন্তু জানোয়ারের সাথেও করে না, যেটা ওনারা আমার সাথে করেছেন। ভালো বলতে হয় আমার বাবাকে, যিনি আমাকে বাস স্টপে কাঁদতে দেখেছিলেন আর নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং আমাকে ভালোভাবে মানুষ করেছেন উনি। সুরেশ আর মালা কি চিনতে পারেনি তোকে? না স্যার, আমি কিছুদিন হলো ওনাদের বাড়িতে যাতায়াত শুরু করেছি। আমার বাবার বয়স হয়েছিল, আমার মনে হলো আমারও চাকরি করা উচিত। আচ্ছা, তোমার বাবা কি এটা জানতেন না যে তুমি ওনার মালিকের ছেলে? না স্যার, যখন উনি আমাকে পেয়েছিলেন তখন উনি এখানে কাজ করতেন না। আর স্যার, এটাকে আমি কাকতালীয় ঘটনা বলবো না, ঈশ্বর আমার সাথে ন্যায় করেছেন। তোমায় কে অধিকার দিয়েছে শাস্তি দেওয়ার? শাস্তি দেওয়ার অধিকার শুধু আদালতের। তুমি কি প্রথমেই ওদেরকে চিনে ফেলেছিলে? এই ব্যাপারটা তুমি কি করে বুঝলে যে ওরা তোমার সঙ্গে এরকম করেছে? প্রথমে চিনতে পারিনি স্যার। একদিন আমি বাগানে কাজ করছিলাম, তখন মেম সাহেব আমাকে ঘরে ডেকেছিলেন কোনো কাজ করার জন্য। বিনোদ, আসছি মেম সাহেব। একবার উপরে এসো তো, কাজ আছে। এক্ষুনি আসছি। হ্যাঁ মেম সাহেব। বিনোদ, দেখো এটা একটা পুরনো আলমারি, এটা সাবধানে স্টোর রুমে রেখে আসবে। হ্যাঁ ঠিক আছে মেম সাহেব। কি হলো বিনোদ, খুব ভারী নাকি এটা? খুব ভারী মেম সাহেব। একটা কাজ করি, এর থেকে কিছু জিনিস বাইরে বের করে দিই। যা যা বের করবে সেগুলো আবার ঢুকিয়ে রাখবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে মেম সাহেব। কি সুন্দর সুন্দর সমস্ত ড্রয়িং। এই ছবিটা তো আমার ছোটবেলার ছবি। তার মানে হলো সাহেব আর মেম সাহেব আমাকে দত্তক নিয়েছিলেন। বিনোদ, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো। হ্যাঁ মেম সাহেব, প্রায় হয়ে এসেছে। তারপর তুই নেপাল গেছিলি সত্যিটা কি জানার জন্য? হ্যাঁ স্যার, আর যখন আমি সত্যিটা জানতে পারলাম তখন আমি পুরো পরিবারকে বিরক্ত করা শুরু করলাম।
কে ফোন করেছে? হ্যালো হ্যালো, আপনি কথা বলছেন না কেন? হ্যালো, কে গো? এরকম করলেন কেন? কে বলছেন আপনি? আপনার ছেলে। ছেলে? কি? বলুন, এরকম করলেন কেন? আমাকে আপন করে অনাথ করে দিলেন কেন? দেখো, এসব কথা ফোনে বলা যায় না। সামনাসামনি এসো, তারপর বসে কথা বলবো আমরা। বলুন কোথায় দেখা করবেন? আমার বাড়িতে। ঠিক আছে, পৌঁছে গেছি। স্টোর রুমের আলমারিতে তুমিই আগুন লাগিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু মালা দেবী চাননি যে ওনার সত্যিটা কেউ জানতে পারুক আর সমাজে ওনার অসম্মান হোক। সেই জন্যই উনি ফায়ার ব্রিগেডও ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। আর রোহন, রোহনকে কেন মেরেছো? আমি রোহনকে মারতে চাইনি স্যার, ওর সাথে আমার কোনো শত্রুতা ছিলই না। আমি তোর বাড়িতে গেছিলাম শুধুমাত্র গ্লাভস রাখতে, যাতে আপনারা গ্লাভস ওর বাড়ি থেকে পান। আর আপনারা ওকে সন্দেহ করেন, ও আমাকে দেখে ফেলেছিল স্যার, সেই জন্য ওকে মারতে হয়েছিল স্যার। প্রতিশোধের আগুনে তুমি 3 জনকে খুন করেছো আর একজন নিরীহ মেয়েকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করেছো। এটা কি ধরনের প্রতিশোধ? যে প্রতিশোধের আগুন তোমাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে, ফাঁসির দড়িতে ঝোলাবে।